জ্বালানি সংগ্রহে ভোগান্তিতে মানুষ, পর্যাপ্ত মজুদের দাবি প্রতিমন্ত্রীর। কৃষিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। হজ ফ্লাইট চালু হচ্ছে আজ রাতে, উদ্বোধন করবেন সরকার প্রধান। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ধর্মমন্ত্রী। একাধিক অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থার আশ্বাস। চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সরকারি দল ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, অভিযোগ জামায়াতের। এবং হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু। সোমবার দেশ জুড়ে একযোগে শুরু টিকাদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের সংকট নেই। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 2 দিন লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না রাজধানীর বেশিরভাগ গাড়ি চালক। বিশ্ব জ্বালানি সংকটে বাংলাদেশে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে বেশিরভাগ চালক প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি শুধু একটি পণ্য নয়, একটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। আর সেই জ্বালানি নিয়েই এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। বাদ নেই বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2 দিন ধরে ফিলিং স্টেশনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না চালকেরা। তারা বলছেন, আতঙ্কের কারণে বেশিরভাগ সময় গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করে রাখছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। তেল পাই না, আবার চাকরি লয়ে টানাটানি, মালিকেরাও রাখতে চায় না। 15 দিন গাড়ি বসা, 15 দিন পরে কালকে ফিরে 24 ঘন্টা আগে আসছে, এখনো লাইনে দাঁড়া আছে, এভাবে আর কি তেল পাচ্ছে না। সিন্ডিকেট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে এই সমস্যাটা হচ্ছে। আমরা কালকে সকাল 11:30টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পে পৌঁছাইতে পারিনি। টাঙ্কিটা মানুষ লোড করে নিয়ে যে বাসায় যে টাঙ্কিটা খালি করে, এই সিরিয়াল এই সময়টার জন্য খালি করে থুয়ে ওরা আবার আসে পাম্পে, এর জন্য আমাদের তেলের সংকট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 65 থেকে 70% আসে বিদেশ থেকে, আর তেলের ক্ষেত্রে এই নির্ভরতা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে সংকট মোকাবেলায় সবার সচেতনতার বিকল্প কিছু নেই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানির পূর্ণ মজুত রয়েছে। জুন মাসে চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি মজুদ রয়েছে। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। আমরা বিকল্প সূত্র থেকে আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করছি। কৃষি খাতে গভীর অগভীর নলকূপে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য কৃষকদের ভর্তুকি দেয়া হবে উল্লেখ করে এতে অর্ধেক খরচে তারা সৌরবিদ্যুতের সুবিধা পাবেন বলে জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 1458 জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়। এদেশের 70% মানুষ কৃষক। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, সারা দেশের অর্থনীতি চাঙ্গা হইব না? একটা গ্রামের মধ্যে যদি 70% মানুষ ধনী হয়, বাকি 30% মানুষ আর গরিব থাকবো। বৈশ্বিক জ্বালানি সংকটে সবুজ ভবন ও রেটিং সিস্টেম চালু, ঢাকামুখী চাপরাশ, গণপরিবহন ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট,
আইপিডি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংলাপে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলমান জ্বালানি সংকট ও পরবর্তীত বৈশ্বিক পরিস্থিতিতে নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এ সময় বক্তারা বলেন, দেশে চলমান জ্বালানি সংকটে বিদ্যুৎ খাত হুমকির মুখে পড়েছে। অনেক গ্রামে দিনে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। সেচ কাজে ডিজেল সংকটে কৃষি উৎপাদনও ঝুঁকিতে পড়েছে। জ্বালানি সংকট থেকে উত্তরণের একটা ব্যবস্থা হচ্ছে সোলার প্যানেল বা সোলার সিস্টেমের উপর আমরা অনেক দিন যাবত কথা বলছি। ম্যাস ট্রানজিট, যেটা এনার্জি এফিসিয়েন্সি মডালিটিতে শিফট করা উচিত ফ্রম অ্যান আরবান প্ল্যানিং স্ট্যান্ড পয়েন্ট। যে ক্ষেত্রগুলিতে আমি জ্বালানি ব্যবহার করছি প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে অ্যাড্রেস করতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করে গ্রিন বিল্ডিং কোড বাস্তবায়ন এবং শহরে গণপরিবহন কেন্দ্রিক উন্নয়নের তাগিদ দেন আইডিপির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, পণ্য পরিবহনে রেলের উপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি কৃষিখাতে সৌর বিদ্যুতের ব্যবহারও বাড়ানো প্রয়োজন। নগর পরিকল্পনায় ট্রাভেল ডিমান্ড কমাতে হবে। সোলারকে কিভাবে আমাদের মেইনস্ট্রিম করা যায়, সোলার ভিত্তিক আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামো প্রয়োজন আছে, সেগুলোকে আমাদের তৈরি করতে হবে। সেই বিল্ডিং কোডটা আবার শুধুমাত্র আরবান এলাকার জন্য করলে হবে না, রুরাল এলাকার জন্য আলাদা রুরাল বিল্ডিং কোডও লাগবে। এ সময় ঢাকার উপর চাপ কমাতে বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পরিকল্পনার উপর জোর দেওয়ার পাশাপাশি তেল শোধনে ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশে নিজস্ব রিফাইনারি স্থাপনের তাগিদও দেন তিনি। বাংলাদেশ আবার এই তেল রিফাইনারির জন্য ভারতমুখিতার দিকে পলিসির দিকে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠা করতে চাই, আমরা বারবার এই কি ধরনের ভুল করতে যাচ্ছি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:20 ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে। দুপুরে হজ ক্যাম্প পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় যাত্রীদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পেরে সন্তুষ্টি জানান তিনি। মশা ও বিছানার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে দিবাগত রাত 12:20 আগেভাগেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। এবছর ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। সরকারিভাবে যাবেন ৪,৫৬৫ জন এবং এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন। এবার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাজিরা। এবারে হজ ব্যবস্থাপনা আমরা যেভাবে আসলাম আগে যেভাবে আসছি তার চেয়ে অনেক ভালো। গতকালকে এসে পৌঁছেছি, খাবার দাবার রাত্রে খেয়েছি এবং ফুড ওয়াজ ভেরি নাইস। স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সবকিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। পরিচ্ছন্ন কর্মী যদি আরো 2-1 দিন আগে আসতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আর যে মশার উপদ্রব আছে সেটা আগের থেকে নিয়ন্ত্রণের জন্য ওষুধ ছিটানো যদি হতো তাহলে আমরা এই মশার উপদ্রব থেকে কিছুটা নিষ্কৃতি পেতাম। ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান, হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। হজ সর্বতোভাবেই প্রস্তুত করা হয়েছে। এবছরে হজ যাত্রীগণ এখানে ভালো খাবার পান, মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার পান। এই জন্য আমরা কিন্তু পর্যটনের 2টি ক্যান্টিন এখানে তাদেরকে পরিচালনার জন্য অনুরোধ করেছি। এজেন্সিগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনার হজ যাত্রীদের সেবক হিসাবে যাচ্ছেন, তাদের সেবাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত এবং সেটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের বলেন, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে হজযাত্রীরা যাতে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেখা। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন, ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয়। হজ ক্যাম্পে সারপোকা এবং মশার উপদ্রব নিয়ে ধর্মমন্ত্রী বলেন, কারো গাফলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। মশার উপদ্রব থেকে যেন হাজিরা মুক্ত থাকে এই ব্যবস্থা নেওয়ার জন্য যা দরকার, যা প্রয়োজন তাই করতে বলেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দেশ আমাদের, তাই অন্য তা গড়ে দিয়ে যাবে না। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই যুবকদের সঙ্গে আন্তর্জাতিক মিলিত হয়ে তাদের কাছে কিছু শিক্ষা অর্জন করতে আমার জীবনের একটা বড় অংশ আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। সেই কারণে দুটো পেশার কারণেই তরুণদের সঙ্গে আমার একটা সম্পর্ক সবসময় বজায় ছিল। আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে তাদেরকে মনোনয়ন বোর্ড মূল্যায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে বিএনপির গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রবেশের পূর্বে তিনি এসব কথা বলেন। গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকারের দলের চেয়ারম্যান সহ উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা। আজ রংপুর, রাজশাহী, বরিশাল ও ফরিদপুরের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। আজকে বেলা 3টা থেকে যারা সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে ইচ্ছুক, যারা দলের মনোনয়ন সংগ্রহ করে যেটা জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। এবং আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী দলের মনোনয়ন বোর্ড যেটা, অর্থাৎ এটা সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এবং সদস্য থাকেন দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, তারা বসে সাক্ষাৎকার নেবেন। সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন সংসদ সদস্য কারা, মহিলা সংসদ সদস্য কারা হবেন সে বিষয়টি তারা চূড়ান্ত করবেন এবং যথাযথ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। বিএনপি সরকার সংবিধানকে নিজেদের ইচ্ছে মতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জেলা আমির সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সম্মেলনে অভিযোগ করেন জামায়াতে আমির। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। নিজেদের মতো সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। তিনি দাবি করেন সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থেকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান জামাতের আমির। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এক চুল পরিমাণ। দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষকদের মান্ধাতার আমলের শিক্ষাদান পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনে জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ দিবে সরকার। আমরা যদি সঠিকভাবে
এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ। ডেভেলপমেন্ট হবে রেজাল্ট বেসড, রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে। আর শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখবো, মাইক্রো লেভেলে দেখবো, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই পানি ব্যবস্থাপনায় নদী গবেষণায় আরও বেশি কাজ করা প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জিয়াউর রহমান দেখিয়েছেন নদী, খাল এবং জলের পরিপূর্ণ ব্যবহার করে দেশের সবুজ বিপ্লব সম্ভব। নদী থেকে প্রাপ্ত সম্পদের উপযুক্ত ব্যবহার প্রয়োজন বলেও জানান তিনি। দুপুরে ফরিদপুরের করিম জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে নদী, এই খাল এবং পানি যদি কি করা যায় সবুজ বিপ্লব সম্ভব। নদী গবেষণা ইনস্টিটিউট মনে করছে এই খালগুলো খনন করা দরকার, পুনর্খনন করা দরকার এবং এর মাধ্যমে পানি প্রবাহ, তার মাধ্যমেই তো সম্পদ প্রবাহ, অর্থাৎ পানি যেদিকে যায় পানির সম্পদ সেদিকে যায়। আমাদের যে নদী থেকে আবার যে সম্পদ তৈরি হয়েছে সেই সম্পদের উপযুক্ত ব্যবহার কি। রাজধানী বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস নিম্ন ও সীমিত আয়ের মানুষের। বেশিরভাগ সবজি শতকের ঘরে। কিছুতেই কমছে না মুরগির দাম, বর্ধিত দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। চাষের মাছও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শুক্রবার ছুটির সকালে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা একটু বেশিই থাকে। গ্রীষ্মের হরেক রকম বাহারি সবজিতে চোখ জুড়িয়ে যায়, কিন্তু কাছে গিয়ে কিনতে গেলেই হয় বিপত্তি। কাঁকরোলের কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে, বেগুন সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ছোট লাউ 60 থেকে 80 টাকা। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, তারপরে করলা, এগুলো অধিকাংশ 80 থেকে 100, এবং 120 টাকা কেজিও আমাদের কিনতে হয়েছে। আমাদের মতো মানুষ তো হিসাব করে চলি, দেখা গেছে বাজেট নিয়ে আসলাম, হয় না, অল্প অল্প করে নিতে হয়। মাছে ভাতে বাঙালি এটা তো নাই, এখনো সবজি ভাতে বাঙালি এটা হচ্ছে না। 600 টাকা যদি আমি কম দামে বেচে দিই তো আমার গাড়ি ভাড়া টাকাটা উঠবো না, এজন্য এই জিনিসটা দামটা বাড়ে। বাজারে সোনালী ও ব্রয়লার মুরগি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি সোনালী মুরগি 380 থেকে 390 টাকা, হাইব্রিড সোনালী 350 থেকে 360। ব্রয়লারের দামও চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। রোজার আগে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকায় বিক্রি হয়েছিল, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। খাটালের থেকে যারা মহাজনরা আছে ওনারাই দাম বাড়া বেচতেছে। বর্তমান পরিস্থিতি আমাদের দেশের গরু নিয়ে অনেক টানাটানি আছে। ফার্ম থেকে ওনারা বুঝতে পারছে যে মুরগির দামটা বেশি, এই জন্য ওনারা ওই ফিক্সড রেটটা রেখে দিচ্ছে আর কি। মুরগির দাম যে এত দাম কেন বৃদ্ধি পেলো সেটা আমরাও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি না। তেলাপিয়া, পাঙ্গাস সহ চাষের মাছও নেই নিম্ন ও সীমিত আয়ের নাগালে। আবার নদীর মাছ মধ্যবিত্তের আয়ের সীমায় নেই। বাজারে গিয়ে মাছে ভাতে বাঙালি প্রবাদ ভুলে যায় মানুষ। চাষের যে অবস্থা, মাছ এগুলো আসলে আমাদের হাতের নাগালের বাইরে। মাছ হলো বাজার আসে কম, এই জন্য মাছের দাম একটু বেশি আর কি। তাদের ভাষ্য যে মাছেও তেল খায়, এই কারণে মাছের দাম বেশি। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। এর ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলে সয়াবিন তেল কিনতে পারছেন না। অনেক ক্ষেত্রে দামও বেশি দিতে হয়। 2 লিটার 1 লিটার ওরকম পাওয়া যায়, 5 লিটার কম পাওয়া যায়। তেল শর্ট পাওয়া যাচ্ছে না, অনেকে রেট চাইতে ওভার রেট নিচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাম ও এর উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 3 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 24 ঘন্টায় নতুন করে 127 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে 1115 জন।
এদিকে হামের টিকার সংকট নিয়ে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান 20 এপ্রিল থেকে দেশ জুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। শুক্রবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাসময়ে হামের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই, তবে সিরিঞ্জের মজুদ নিয়ে মন্ত্রী জানান আগামী 15 মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে। আপনি ফাইলটা পিছন করবেন, কোথায় আটকিলেন সচিব স্যারকে জানাবেন বা আমাকে জানাবেন, আমরা এটা দেখব যত তাড়াতাড়ি সম্ভব। আমরা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দুপুরে রাঙামাটি চিংহলা মং চৌধুরী মারি স্টেডিয়াম মাঠে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের সমাপনী অনুষ্ঠানে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবেন, কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি। জাতিগোষ্ঠী রয়েছে, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশে যতগুলো জনগোষ্ঠী রয়েছে তাদের সুষম উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। উনি শিক্ষা ব্যবস্থা করেছেন, স্বাস্থ্যের কথা বলেছেন, অবকাঠামো পুনর্বহনকে বাংলাদেশের একজন নাগরিক যেভাবে সুযোগ সুবিধা পায় সেভাবে জনগোষ্ঠী সুবিধা পাবে বলে উনি বলেছেন। রিহ্যাব নির্বাচন স্বচ্ছ করতে শুরু থেকে শেষ পর্যন্ত পোলিং এজেন্ট রাখার দাবি জানিয়েছেন প্রার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন তারা। নির্বাচনে অংশ নেয়া 4 সভাপতি প্রার্থীর মধ্যে 3 জন ডক্টর আলী আফজাল, মোকাররম হোসেন খান ও আবুল খায়ের সেলিম সহ বিভিন্ন পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। 18 এপ্রিলের রিহ্যাব নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ব্যালট নেয়া থেকে শুরু করে ভোট গ্রহণ ও গণনার কার্যক্রম পোলিং এজেন্টদের সামনে করার আহ্বান জানান। একই সঙ্গে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও দাবি জানান তারা। আমরা শুধু স্বচ্ছ চেয়েছি, আমরা কোনো ফেভার চাইনি, যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ইলেকশন চাই, কারণ রিহ্যাব একটা প্রেস্টিজিয়াস সংগঠন। সো এই প্রেস্টিজিয়াস সংগঠনের আমরা চাই পরিচ্ছন্ন ক্লিন ইলেকশন চাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে 3 সপ্তাহ সময় লাগবে। এদিকে আবার সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে লিটোরাল কমব্যাট শিপ নামের নতুন এক ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী। এতে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কোনোভাবেই হরমুজকে মাইনমুক্ত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা পরবর্তী সপ্তাহেই হতে পারে এই বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমা পার হওয়ার আগেই তা আরও দীর্ঘায়িত করতে 2 দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অচলাবস্থার মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরানকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে চীনা গোয়েন্দা স্যাটেলাইট বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এদিকে ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে পশ্চিম এশিয়ার জ্বালানি উৎপাদন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে যেতে কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জ্বালানি সংগ্রহে ভোগান্তিতে মানুষ, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর। কৃষিতে সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। হজ ফ্লাইট চালু হচ্ছে আজ, রাতে উদ্বোধন করবেন সরকার প্রধান। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ধর্মমন্ত্রী। একাধিক অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থার আশ্বাস। চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সরকারি দল ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, অভিযোগ জামায়াতের।
এবং হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু। সোমবার দেশ জুড়ে একযোগে শুরু টিকাদান। জানালেন স্বাস্থ্যমন্ত্রী, ভ্যাকসিনের সংকট নেই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।